ইতিহাস ও ঐতিহ্য পরিষদকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমাদের এরকম একটা পরিষদ আছে, এটাই তো একটা বিশাল ব্যাপার। আমরা ইতিহাস ঐতিহ্য নিয়ে তো খুব আগ্রহী না। ইতিহাস ঐতিহ্য আমরা মুছে ফেলতে চাই, সেটা আসলে মোটেই ঠিক হবে না। আজ জগদীশচন্দ্র বসুর জন্মদিবস, তাই না? জন্মদিবস 30শে নভেম্বর। রবি ঠাকুরের প্রায় সমসাময়িক। আমরা যদি বলি আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ সময় কখন ছিল, আমি বলবো 1895 থেকে 1930। এই সময়টা অসাধারণ সময় ছিল। জগদীশচন্দ্র বসু এই সময় কাজ করেছেন। ওই আমলে উনি ফিজিক্স এবং বায়োলজি নিয়ে কাজ করেছেন। আমি যখন ছাত্র ছিলাম, আমি মনে করতাম ফিজিক্স আর বায়োলজি অ্যাবসলিউটলি ডিফারেন্ট থিং। কিন্তু উনি ফিজিক্স এবং বায়োলজি নিয়ে যারা কাজ করেছেন তার একেবারেই অগ্রপথিক উনি একেবারেই প্রথম ছিলেন। এবং তোমরা ইতিমধ্যে জানো যে তার বিহীন সিগন্যাল পাঠানো উনি প্রথম পাঠাইছেন 1895-এর দিকে। কেমন এটা হলো রেডিওর গোড়াপত্তন। 3জন বিজ্ঞানীকে যদি বলা হয় রেডিও আবিষ্কার করেছেন, স্যার জগদীশচন্দ্র বসু তার অন্যতম। এবং আমাদের দেশে মুন্সিগঞ্জের ছেলে। উনি কিন্তু কল্পবিজ্ঞানও শুরু করছেন। উনি সাহিত্য লিখেছেন, মাতৃভাষায় যে বিজ্ঞান করতে হবে এটা উনি বলেছেন। কেমন তার কত দূর উনি দেখতে পারছেন, উনি অনেক দূরত্ব দেখতে পারছেন। খুবই নামি দামি শিক্ষক, খুবই নামি দামি ছাত্র তার ছিল। তোমরা অলরেডি জেনেছ PC মহলানবিশ, মেঘনাথ সাহা, সত্যেন বোস, আশরাফুল। আমার খুব জানার আগ্রহ ছিল পাবনা কলেজ জানে নাকি এরকম তাদের এক ছাত্র ছিল। ওদেরকে তো ধরা দরকার, হ্যাঁ, ওদেরকে ধরতে হবে না। এবং কলেজিয়েট স্কুল ওকেও বলতে হবে। কেমন এবং ময়মনসিংহের ডিসিকে বলতে হবে যে এরকম একজন মানুষ ছিল, সে জানে নাকি। কেমন ওনার হইলে আমাদের দারুণ গর্বের বিষয়। তোমরা জানছো যে ওনাকে ইংরেজ সরকার অর্ধেক বেতন দিতে চেয়েছিল, উনি নেন নাই, তাই না? কি অসাধারণ ব্যাপার না? ইন দোজ ডেজ না, খুবই বড় মাপের মানুষ ছিল। আমাদের দেশে ইতিহাস আর ঐতিহ্য নিয়ে আমরা খুব একটা চিন্তা ভাবনা করি না, যেটা করা উচিত। নো ইউর রুটস না জানলে আমরা তো বড় হইতে পারবো না, তাই না? আমাদের এইরকম বড় মাপের মানুষ ছিল, আমরা এখন ওই মাপের নাই। কিন্তু আসলে কেমন ওই মাপের নাই। মহাপরাধীন ভারতে একজন পলিটিশিয়ান বলেছিলেন, সাউথ ইন্ডিয়ার গোখেল না, বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আমরা এই বুদ্ধিমত্তা এত উপরের দিকে ছিলাম না, গোখলে, তো এত উপরের দিকে আমরা একসময় ছিলাম। আমি একবার গোয়া শহরে গেলাম। গোয়া শহরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি। তো সেখানে ভবনের সামনে গান্ধীজির অর্ধনগ্ন প্রতিকৃতি এবং ভেতরে 10 জন বিজ্ঞানীর ছবি টানানো। আমি দেখলাম এর 5 জন হলো বাংলাদেশের মাটি, এমনকি পশ্চিমবঙ্গেরও না। ক্যান ইউ ইম্যাজিন যে এই সাবকন্টিনেন্টের 1/10 পপুলেশন হলো বাংলাদেশের, কিন্তু 50% মেধা হলো বাংলাদেশের। কেমন আমাদের ওই কালারটা ভেরি আনফর্চুনেটলি আমরা ভুলে গেছি, কিন্তু সেই কালারটা আমাদের নাই। দেখো এই যে ইন্ডিয়া চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, আমরা আমাদের এই ধরিত্রীকে এত ভালোবাসি, আমরা কোথায় যেতে চাই না। আমরা পৃথিবীর সাথে থাকতে চাই, উপর দিকে উঠতে চাই না। ওরা কত জায়গায় গেল, কিন্তু আমরা এখনো যেতে পারলাম না। তা আমাদের দেশে তো ওই মেধাটা ছিল, কিন্তু মেধাটা যে বলে যে দেশে গুণী মানুষের কদর নাই,
সেখানে গুণী জন্মায় না। আমাদের দেশের অবস্থা হয়েছে সেই হাল। গোটা এশিয়ার প্রথম নোবেল পুরস্কার কে পায়? এশিয়া, বলো তো। আমরা কি কল্পনাও করতে পারি গোটা এশিয়ার প্রথম নোবেল পুরস্কার আমাদের? আমরা কি এটা সেলিব্রেট করি? আমরা কি জগদীশচন্দ্র বসু সম্পর্কে বলি? আমরা সত্যেন বোস সম্পর্কে বলি? মেঘনাথ সাহা সম্পর্কে বলি? এদের নামে তো ইউনিভার্সিটি থাকা উচিত। কিন্তু ঢাকা শহরে তো কোথাও তেমন একটা কিছু খুঁজে পাওয়া যাবে না। তাহলে তো হবে না, তাই না? আমরা যেটাকে কদর করব সেইটা বিকশিত হবে। আমরা এটাকে কদর করি না। হ্যাঁ, পড়ালেখা, জ্ঞানার্জন, দক্ষতা, বিজ্ঞান, এগুলো তো আমরা কদর করি না, তাই না? এই জন্য আমরা এখানে অগ্রসর হতে পারছি না। তোমাদের এটা করতে হবে। আমি এই ইতিহাস ও ঐতিহ্য পরিষদকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা একটা অসাধারণ কাজ করছে। আশাফুল আমার সাথে যোগাযোগ করছে। আমার ধারণা হয়েছে এখানে কেউ আসবে না। আমি তো খুবই উৎসাহিত বোধ করছি তোমাদের মধ্যে এইটা আছে। তা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকেও বলতে হবে, ওদেরকে টিচ করতে হবে প্রয়োজন মধ্যে। ময়মনসিংহকে বলতে হবে যে এরকম একজন মানুষ ময়মনসিংহে জন্মগ্রহণ করছিল, এটা তারা জানে কি না। কেমন পাবনা কলেজকে বলতে হবে, ওরা জানে কি না। আমাদের 1/3 পপুলেশন ডেন্সিটি হল ইন্ডিয়া হলো সবচেয়ে বেশি জনবহুল দেশ। হ্যাঁ, তাদের ডেন্সিটির 3 গুণ আমাদের ডেন্সিটি। চায়নার 8 গুণ। কেমন আমেরিকার ওই রকম প্রায় 40 গুণের মতো হবে। অস্ট্রেলিয়া, কানাডাতে প্রতি বর্গ কিলোমিটার 3-5 জন মানুষ বাস করে, আমাদের 1300, তাই না? তাহলে আমাদের অনেক মানুষ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে দামি মেটার হইল মস্তিষ্ক। সেটা আমাদের প্রতি বর্গ কিলোমিটার 1300টা আছে। অন্য কোনো দেশে কিন্তু এতগুলো নাই। এটা হলো সবচেয়ে দামি মেটার। তবে একটা শিশু যে ব্রেইন নিয়ে জন্মগ্রহণ করে ওটাকে বিকশিত করতে হয়। যেমন আমাদের হাত পা, তাই না? হাঁটাহাঁটি না করলে তাহলে পাগুলো সবল হবে না। তো এর এক্সারসাইজ প্রয়োজন। তো ব্রেইনের কিন্তু এক্সারসাইজ প্রয়োজন। আমাদের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো আমরা এক্সারসাইজ করে তার ক্যাপাসিটি বাড়াতে পারি। যেমন প্রচুর দৌড়াদৌড়ি যদি করো, তাই না, পায়ের মাংস বেশি সবল হবে। তাই বলে উসাইন বল্ট কিন্তু আমার তিন গুণ জোরে দৌড়াতে পারবে না, তাই না? পারবে? উসাইন বল্টকে চিনো? খুব ভালো দৌড়াইতে পারে আর কি। কেমন ও আমার 3 গুণ জোরে দৌড়াতে পারবে না। সের্গেই বুবকা পোল ভল্টে অনেক রেকর্ড করছে, ও আমার 3 গুণ উঁচু দিয়ে লাফাতে পারবে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আমার 3 গুণ বোঝা বহন করতে পারবে না। ব্রেইন ইজ ডিফারেন্ট। একজন আলবার্ট আইনস্টাইন এমন একটা প্রবলেম সলভ করতে পারবে, আমরা 17 কোটি বাঙালি মিলে পারবো না, তাই না? এটার ক্যাপাসিটি অনেকটা ইনফাইনাইটলি ইমপ্রুভ করা সম্ভব। এবং ব্রেইনেরই বাংলাদেশ কদর সবচেয়ে কম। তুমি যদি বাংলাদেশের সবচেয়ে ভালো বিজ্ঞানী হও, তোমাকে একটা লোহার মেডাল দেবে, সোনালি রং দিয়ে দিবে, যাতে কেউ বুঝতে না পারে এটা লোহার মেডাল। ভালো আচার যদি বানাইতে পারো 5 লক্ষ টাকা পুরস্কার পাইবা। সুতরাং এখন ভালো বিজ্ঞানী হইবা না আচার বানাইবা, এটা তোমার চিন্তার ব্যাপার। আমাদের দেশে কোনটা জরুরি? আমাদের দেশে ভালো বিজ্ঞানটা জরুরি হোক। কেমন ছোট দেশ, পার ক্যাপিটা প্রাকৃতিক সম্পদ আমাদের খুবই কম। কেমন সুতরাং এখানে যদি আমরা ভ্যালু অ্যাডিশন করতে চাই, তাহলে আমাদের সায়েন্স টেকনোলজিতে অনেক বেশি পাওয়ারফুল হতে হবে। জাপানের মতো, জাপানে কয়েকজন মিলে যদি একটা ফ্যাক্টরি দেয়, ওই ফ্যাক্টরি দিয়ে তারা গোটা দুনিয়া দখল করে ফেলে, জয় করে ফেলে না? ওদের প্রযুক্তির দক্ষতায় এই মাপের। তাইওয়ান, কোরিয়াও একই টাইপের, কিন্তু কোরিয়া তো আমাদের মতোই ছিল এক সময়। এখন কোরিয়া অনেক উপরে চলে গেছে, ওরা জ্ঞান বিজ্ঞানকে অনেক গুরুত্ব দিছে, ওরাও করে গেছে। আমরা এখনও তো সেই গুরুত্বটা দিতে পারি নাই। কেমন পড়ালেখাটা আমাদের দেশে এখনও সামহাও অগুরুত্বপূর্ণ হয়ে গেল আর কি। একসময় এতটা অগুরুত্বপূর্ণ ছিল না। আমার মনে পড়ে যে আমি যখন ছাত্র ছিলাম, আমি গ্রামের ছেলে, আমি যেহেতু পড়ালেখা ছাড়া অন্য কোনো কিছু করতে পারতাম না, আমার একটা অ্যাডভান্টেজ ছিল।
অন্যের তো শেয়ার করতে হতো, তারা একটু ফুটবল খেলতো, অন্যান্য কিছু করতো, আমি তো ওগুলো পারতাম না, আমি শুধু পড়ালেখা করতাম। গ্রামের মধ্যে মোটামুটি আমি একটু ভালো ছাত্র ছিলাম। আমার গ্রামবাসী আমাকে খুব করতো আর কি, প্রশংসা করতো, এতই প্রশংসা করতো যে আমি নিচে নামতে পারতাম না। কেমন, আমি যে একটু নিচের কাজ করবো এটা করার সুযোগ ছিল না, আমাকে বলা বলি করে অনেক উপরে তুলে দিছি আর কি। কেমন, কিন্তু এখন নিশ্চয়ই আমাদের দেশে ভালো ছাত্রদের এই কদরটা নাই। আমার সময় কিন্তু ছিল। আমি ওই যে আমাদের সময় মেধা তালিকা ছিল, অনেকেই বলে এটা খারাপ ভালো নানা কথা বলে আর কি। ওই মেধা তালিকায় নাম লেখানোর জন্য আমরা প্রত্যেক স্কুল কলেজের ছাত্ররা কত চেষ্টা করছি, কত পড়ালেখা করছি। কেমন, নাম তো উঠছে 20 জনের। কেমন, অন্যদের অর্জন কিন্তু কম না। আমি যে যাদের নাম উঠতো পেপারে নাম উঠতো, যারা খুব কাছাকাছি 10-12 কিলোমিটার মধ্যে, আমি হেঁটে যেয়ে তাদের দেখে আসতাম। এই চুল আশ্রায় বাইরের থেকে ডানে না ডানের থেকে বাইরে, হাফ শার্ট পরে না ফুল শার্ট পরে, কোন রঙের শার্ট পরে, পায়ে স্যান্ডেল পরে না জুতা পরে, এগুলো আমার দারুণ আকর্ষণ ছিল। এখন আশা করি তোমাদের এই আকর্ষণটা নাই, কারণ এখন তার ফার্স্ট সেকেন্ড হওয়ারও সুযোগ নাই। পড়ালেখা করবা এবং হিরো হইবা, দুইটা একসাথে হবে না। না, এখন আমরা সব জিরো হয়ে গেছি না। কিন্তু এক সময় আমাদের হিরো ছিল, এমন ছাত্র ছিল সে জীবনেও সেকেন্ড হয় নাই। আমাদের এক ছাত্র ছিল, তার নাম মোহাম্মদ মঞ্জুর মুর্শিদ। কোনো পরীক্ষায় সে সেকেন্ড হয় নাই। চিনতে করতে পারো কত সাদা খাতা দেখছে, সে ফার্স্ট, তাই না? এখন আর আমাদের সেই জিনিসটা নাই। আমার এক ছাত্র ছিল, সে বলতো স্যার অঙ্কে তো 2টা নাম্বার, একটা হলো 3 ডিজিট আর একটা 2 ডিজিট। আমি তো প্রথম বুঝি নাই কী বলে, মানে হয় 100 পাইছো না হয় পাও নাই। কেমন কেমন মানে দুইটা নাম্বার তার মতে। দেখ, আমরা একাডেমিক এক্সেলেন্স আনফর্চুনেটলি আমরা মানে সেটাকে হারিয়ে ফেলছি। একসময় স্কুল কলেজগুলোকেও র্যাঙ্ক করা হতো বেস্ট আপন দেয়ার পারফরমেন্স, ওটাও আমরা বাদ দিছি। কেমন, আরে মানে স্পেডকে স্পেড বলতে পারতে হবে, তাছাড়া তো স্পেড পাওয়া যাবে না। আমরা তো সব ক্লাব হয়ে যেতেছি। কিছুদিন আগে একটা রিপোর্ট আসলো, আমাদের 11 ক্লাস আর উন্নত দেশের 7 ক্লাস সমান, কিন্তু আমরা তাতে লজ্জাবোধ করি নি। পড়ালেখাকে অনেক গুরুত্ব দিতে হবে। তোমরা যে স্যার জগদীশ চন্দ্র বসুর এই প্রোগ্রামে আসছো, তোমাদেরকে অভিনন্দন জানাই। তো ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এরকম একটা প্রোগ্রাম করছে। আমি আশা করি আগামী দিনগুলোতে এটা আরও শক্তিশালী হবে, আমাদের যে সে খুবই প্রয়োজন। আমি এখানে আমার কথা রাখছি, তবে তোমাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনগুলোতে তোমরা অনেক শক্তিশালীভাবে, সংখ্যায় অনেক না, তোমরা আসবে, জগদীশচন্দ্র বসু সম্পর্কে জানবে, সেখান থেকে উদ্বুদ্ধ হবে। সবাই ধন্যবাদ। আমি